নতুন লেখকদের গল্প নিয়ে ডিএমপি অরিজিনালসের নতুন সেগমেন্ট গল্প স্বল্পতে আপনাকে স্বাগত। আজকের গল্পটিও লিখেছেন সন্দীপ দাস। আগের দুটি গল্পতে সন্দীপ দাস সম্পর্কে আপনারা জেনেছেন। যারা আগের গল্পগুলো শোনেননি তাদের অনুরোধ করব গল্পগুলি শুনতে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের গল্পের শেষেও আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট কন্টেস্ট। গল্পের সূত্রধর গল্প পাঠে এবং রসিকবাবুর চরিত্রে আমি শুভব্রত, অরিশের চরিত্রে প্রারব্ধি সিংহ, ঋষভ ও পিয়েত্রো বিগালিয়ার চরিত্রে পৃথ্বীশ দাশগুপ্ত, অফিসের কলিগের চরিত্রে সন্দীপ দাস, আবহ রাজদীপ দাশগুপ্ত, প্রচ্ছদ কভারম্যান অভিব্রত, শব্দগ্রহণ, সম্পাদনা এবং গল্প পরিচালনায় পৃথ্বীশ দাশগুপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প পেপারওয়েট। দোকানটা খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না অরিশের। ঠিক যেমনটা ঋষভ বলে দিয়েছিল সেভাবেই ভিড় ঠাসা লিন্ডসে স্ট্রিটকে পিছনে ফেলে হার্টফোর্ড লেন দিয়ে বাঁ দিকে টান নিতে পেয়ে গেল কৈলে। খুব ছোট্ট একটা গলি, রাস্তার দুপাশে বড় জোর ওই 2-4টে বাড়ি। তারই একদম শেষের প্রান্তে বাঁ হাতে দোকানটা, একতলার গ্যারাজটা জুড়ে। এটার কথাই ঋষভ জানিয়েছিল। দোকানটার একটা ভারী সুন্দর নাম রয়েছে, আনওয়ান্টেড কিওরিও শপ। সেদিন ঋষভ গল্পের ছলে দোকানটার কথা যখন প্রথমবার বলেছিল, অরিশ অবাক বিস্ময়ে জিজ্ঞেস করেছিল, আনওয়ান্টেড কিউরিও শপ? নামটা বেশ অদ্ভুত তো। আচ্ছা, এর মধ্যে কি আবার কোনো ইতিহাস লুকিয়ে আছে নাকি? অরিশের প্রশ্ন শুনে সেদিন হালকা হেসে ঋষভ বলেছিল, জানো অরিশদা, আমিও যেদিন এই দোকানটার কথা প্রথমবার শুনি না, আমার মাথাতে ওই একই প্রশ্ন এসেছিল। তবে পুরো উত্তরটা পাওয়ার পর বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো বল না, আমিও একটু শুনি। দেখো, এখানে প্রথমে যার কথা বলতে হয় সে হলো রসিকদা। রসিকদা ওই দোকানের মালিক কাম কর্মচারী। তার মুখ থেকে আমার পুরো গল্পটা শোনা। তিনি একার হাতেই দোকানটা দেখাশোনা করেন, সমস্ত জিনিস কেনা বেচা, এমনকি প্রত্যেকটা জিনিসের বিষয়ে খোঁজ খবর করাও কিন্তু তার কাজেরই একটা অঙ্গ। তিনি জানান তার দোকানের সকল সামগ্রী আদতে সেগুলোর আসল মালিকদের কাছ থেকে রীতিমতো বিতাড়িত হয়ে রসিকদার কাছে এসে পৌঁছেছে। মানে সহজ করে বলতে গেলে ওই অ্যান্টিকগুলোর আসল মালিকেরা বিনামূল্যে জিনিসগুলো রসিকদার কাছে দিয়ে গিয়েছে, কারণ তারা সেগুলো আর নিজের কাছে রাখতে চাননি। সুতরাং বুঝতেই পারছো, প্রত্যেকটা জিনিসগুলোই তাদের মালিকের কাছে আনওয়ান্টেড। আর সেখান থেকেই দোকানের নামকরণ আনওয়ান্টেড কিওরিও শপ। দাঁড়া 1 মিনিট। মানে তুই বলতে চাইছিস এই জিনিসগুলো কেউ পয়সার বিনিময়ে বিক্রি করেনি, বরং ফ্রিতে দিয়ে দিয়েছে? একদম ঠিক বলেছ। কিন্তু কেন? এত দামি জিনিস প্লাস পারিবারিক ঐতিহ্য, এতগুলো মানুষ এভাবে ছেড়ে দিল? এটাও আমি জিজ্ঞেস করেছিলাম অরিশদা। রসিকদার মতে এর পেছনে লুকিয়ে রয়েছে বিভিন্ন কুসংস্কার। এর ওপরে 2-3টে গল্পও আমাকে শুনিয়েছিলেন। আরে তুই আমাকে বল, আমি শুনবো, বল। আচ্ছা বেশ, শোনো তাহলে। হ্যাঁ, কিন্তু গল্পগুলো কতটা সত্যি আর কতটা বানানো এটা কিন্তু আমি জানি না। আরে বাবা তুই বল না, গল্পের মতো করেই শুনি। আচ্ছা তাই হোক। তো প্রথমে যে ঘটনাটা উনি আমাকে বলেন সেটা ছিল একটা গয়নার বাক্সের। আজ থেকে প্রায় 300 বছর আগেকার হবে। যে পরিবারে ওই জিনিসটা ছিল তাদের কাছে সেটা ছিল পারিবারিক ঐতিহ্যের প্রতীক। তবুও সেটা তাদের হাতছাড়া করতে হলো। আসলে
আজকাল তাদের আর্থিক পরিস্থিতি না খুব একটা ভালো যাচ্ছিল না। এক সাধু বাবার মতে এর পেছনে নাকি দায়ী ছিল ওই গয়নার বাক্সটা। অতঃপর ইচ্ছে না থাকলেও সেটা স্বেচ্ছায় তুলে দিল রসিকদার হাতে। অন্য গল্পটা যদিও একটু ভয়ানক। সেখানে আবার এক অতি প্রাচীন ফুলদানি হয়ে উঠেছিল পরিবারের প্রাণনাশক। পরিবারের যেই ওই ফুলদানিটাতে ফুল রাখত, তার সাথেই কোনো না কোনো অঘটন ঘটে যাচ্ছিল। উপায় না দেখে তারাও সেই ফুলদানিটা রসিকদার হাতে তুলে দেয়। এরকম আরও অনেক অদ্ভুতের গল্প জড়িয়ে রয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে। অদ্ভুত তো, আজ তো একটা দোকান বিনামূল্যে পাওয়া জিনিসই সাজিয়ে ফেললো। এরকম তো আগে কখনো শুনিনি ভাই। আরে এখানেই তো ওনার লাভ। এত কম দামে তাই তো উনি সমস্ত জিনিস বেচে দিতে পারেন। তাই বলছি অরিশদা, একবার ওখানে গিয়ে দেখতে পারো। এত কম দামে অ্যান্টিক জিনিসপত্র কলকাতায় কি, তুমি ভারতের কোথাও কিন্তু পাবে না। সেদিনকার কথা মতো অরিশ আজ এসে উপস্থিত হয়েছে এই দোকানে। বেশি দিন আর এই দোকানের মোহ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেনি সে। মাত্র দুদিনের মাথায় এখানে চলে এসেছে। দোকানের ভিতরটা বেশ অন্ধকার। বাইরে থেকে দেখলে মনে হয় কেনাকাটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে। সামনের কাঁচের দরজার পাল্লাটা হালকা ঠেলে অরিশ ভেতরে ঢুকল। না, দোকানটা বন্ধ নয়, খোলাই রয়েছে। সামনের তেপায়া টুলের ওপর এক ভদ্রলোক বসে রয়েছেন। বেশ হাসি খুশি চেহারার, বয়স 50-এর ওপর হবে, কিন্তু বার্ধক্য এখনো সেভাবে ছুঁতে পারেনি। পরনে ফতুয়া আর পাজামা, চোখে কালো মোটা ফ্রেমের চশমা। অরিশকে দেখে হাত জোড়া নমস্কার করে বললেন, আসুন আসুন, কি দেখবেন বলুন। অরিশ ভালো করে দুপাশে চোখ মেলে দেখল। পর পর দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো শোকেস, আর তাতে ধাপে ধাপে সাজানো রয়েছে নানাবিধ শোপিস। অন্য একটি ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে বহুদিন পর। ইতিহাস জড়ানো পাতার গন্ধে চারিদিক বুঁদ হয়ে আছে। চোখ বুঝে সেই ঘ্রাণ আস্বাদন করল অরিশ। এর নেশাতেই বারবার ছুটে আসা তার মূল পেশা। যদিও ওকালতি, তবে নেশা বলতে এই অ্যান্টিক কালেকশন। কিছু পার্টিকুলার আইটেম খুঁজছেন কি? আমাকে বলতে পারেন, আমি এই দোকানের একমাত্র কেরানি। রসিকদা, তাই তো? হ্যাঁ, আপনি আমাকে চেনেন? আমার এক কলিগের মুখে আপনার কথা শুনেছি। ঋষভ সেন ওকালতি করে। আরে আপনি চেনেন হয়তো। ও, ঋষভ বাবু আপনাকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি। অ্যাকচুয়ালি আমি সাধারণত নিউ মার্কেটের ভিতরে সমস্ত দোকান থেকে অ্যান্টিক জিনিসপত্র কিনি। বিশ্বাস করুন, এই দোকানটার ব্যাপারে না আমার সত্যি জানা ছিল না। ও বলতেই আমি চলে এলাম। তা বেশ তা বেশ। তা আজ আপনাকে আমি কি দেখাবো বলুন তো? দেখুন রসিকদা, আমি অ্যাকচুয়ালি ওই টেবিলের ওপরে রাখার কিছু জিনিসপত্র খুঁজছিলাম। আমার বাড়িতে অনেক ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে, লাইক খগের কলম, বিলেতি ফাউন্টেন পেন, টাইপরাইটার, বহু পুরনো পুঁতি, স্যান্ড টাইমার, সব কিছুই আছে। এরকম কিছু কি আপনার কাছে? আছে তো, আছে আছে। 19বিংশ শতাব্দীর দুষ্প্রাপ্য বিলিতি পেপার ওয়েট। কি বলছেন? 19বিংশ শতাব্দীর? হ্যাঁ, এটি 1859-এ তৈরি, ভিয়েনাতে। আপনি হয়তো জানবেন 1850-এর আশেপাশে পেপার ওয়েট আবিষ্কৃত হয়। এটা প্রায় সেই প্রথম দিককারই সৃষ্টি। ক্রিস্টাল গ্লাসের ভিতর একটি নৌকা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জিনিসটা আপনাকে দেখাই প্রথমে। এই দেখুন মশাই, দেখুন দেখুন সেই জিনিসটা। এটা আমি হাতছাড়া করতে চাইনি এতদিন, তবে আপনাকে দেখে মনে হচ্ছে এটা যোগ্য জায়গা আপনার টেবিলেই। একটা পুরনো ভেলভেটের বাক্সের মধ্যে জিনিসটা রাখা রয়েছে।
তার ছোট ঢাকনাটা খুলে জিনিসটা নিজের হাতের চেটোর ওপর তুলে ধরলেন রসিকদা। অরিশ অবাক বিস্ময়ে পেপার ওয়েটটা দেখতে লাগলো। গভীর সমুদ্রের ঘন নীল জলের বুক চিরে ভেসে চলেছে একটা ডিম। তার দাঁড় বইছে এক মাঝি কিংবা কোনো নাবিক। পেপার ওয়েটটা হালকা দোলালে মনে হচ্ছে যেন সমুদ্রের বুকে তরঙ্গের উতল পাতা শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যেও ঠিক নৌকাকে ভাসিয়ে রাখছে সেই মাঝি। গাঢ় সেই নীল জলের দিকে চেয়ে থাকলে সত্যিই যেন সমুদ্রের কাছে পৌঁছে যাচ্ছে মন। এত নিখুঁত কাজ আগে সে দেখেনি। দেখুন দেখুন, ভালো করে দেখুন জিনিসটা, ডিটেলিংটা দেখছেন? পাশ থেকে বলল রসিকদা। আরও মনোযোগ দিয়ে দেখল অরিশ। নাবিকের পরনে নীল টুপি, নীল প্যান্ট আর সাদা জ্যাকেট। তার মুখের অভিব্যক্তি দেখার মতো। শক্ত চোয়াল, দৃঢ় প্রতিজ্ঞ দৃষ্টি জানান দিচ্ছে আসন্ন বিপদের। যেন এক বাস্তবিক সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হয়েছে সে। এটুকু পরিসরে এমন সৃষ্টি বাস্তবেই অসম্ভব। দেখুন, এটাই আমার চাই। আমি এটাই নিচ্ছি। কত লাগবে আপনি শুধু বলুন। দরাদরি বিশেষ করতে হলো না, নিজের বাজেটের মধ্যেই পেয়ে গেল জিনিসটা। এ যেন বাস্তবেই স্বপ্ন পূরণ। কিউরিও শপ থেকে বেরিয়েই একটা ট্যাক্সি বুক করলো অরিশ। আর যেন অপেক্ষা করা যাচ্ছে না। জিনিসটা নিজের টেবিলের ওপর সাজিয়ে রাখার জন্য মন বড় উতলা হয়ে উঠছে। গোটা কলকাতা শহর এখন নতুন কোণের সাজে সেজে উঠেছে। হাতে আর মাত্র 10টা দিন, তারপরেই পুজো শুরু। চারিদিকে তাই এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। সকল কলকাতাবাসীর চোখে মুখে এই সময় একটা আলাদাই খুশির আমেজ লেগে থাকে। হ্যাপিনেস ইন্ডেক্সের বিচারে এই সময় নিশ্চিতভাবে কলকাতাই বিশ্বের সুখীতম প্রান্ত, মনে মনে ভাবল অরিশ। আর 5টা সাধারণ মানুষের মতো পরিবার নিয়ে শপিং করার সুযোগ তার নেই। তবে তার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে যে ছোট্ট জিনিসটা লুকিয়ে রয়েছে তা তার সব আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে ইতিমধ্যে। এই কারণেই বছরের এই সময়টা সে নতুন কিছু কেনে প্রত্যেকবার। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নিজেকে এভাবে খুশি রাখতে শুরু করেছে সে। ভিড় ঠাসা পার্ক স্ট্রিটকে পিছনে ফেলে গাড়ি এসে পৌঁছেছে পার্ক সার্কাসের মোড়ে। আরসালানের দোকানের সামনে লম্বা লাইন। পুজো যেন শুরু হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বার করে সবার আগে ঋষভকে ফোন করলো অরিশ। প্রথম ধন্যবাদটা ওরই প্রাপ্য। বার দুয়েক রিং হতে না হতেই ঋষভ ফোন ধরল। হ্যাঁ অরিশদা, বলো। ধন্যবাদ ঋষভ, জিনিসটা কিনেই ফেললাম। আর এই অমূল্য সম্পদ পাওয়ার পিছনে সব কৃতিত্ব শুধুমাত্র তোর। এক মিনিট, কি কিনে ফেললে? মানে কোন অমূল্য সম্পদের কথা বলছো বলো তো? আরে তোর সেই কিউরিও শপে আজকে গেছিলাম, আর সেখান থেকেই এই জিনিসটা পেলাম। প্রায় 150 বছর আগেকার একটা পেপার ওয়েট। কি বলছো? এর মধ্যেই? তা জিনিসটা কেমন? ভাই, ফোনে এই জিনিসটা তারিফ করা আমার পক্ষে সম্ভব নয় ভাই। তোকে এই জিনিসটা সামনাসামনি এসেই দেখতে হবে। ভাই, এত ছোট পরিসরে এত নিখুঁত কাজ তুই বিশ্বাস কর আগে কখনো দেখিসনি। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা বেশ, কাল পরশু একটু ব্যস্ত থাকবো। তাহলে মঙ্গলবারে তোমার ফ্ল্যাটে আসছি, ঠিক আছে? তখনই না হয় জিনিসটা চাক্ষুষ দেখবো। বেশ, তাহলে তাই হোক। আর আমার কেসটাও আশা করছি আমি ততদিনের মধ্যে মিটিয়ে ফেলতে পারবো। আচ্ছা যাই হোক, মঙ্গলবার রাত্রিবেলায় তুই আর আমি একসাথে আমার বাড়িতে ডিনার করছি। ডান? ওকে বস, ডান। ফোনটা কান থেকে রেখে জানলার কাঁচটা আরও কিছুটা নামিয়ে দিল অরিশ। বেশ ফ্রেশ লাগছে নিজেকে। ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে চোখে মুখে। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল। অফিসের নাম্বার থেকে কল আসছে, নিশ্চয়ই কিছু আর্জেন্ট। হ্যালো, কোনো আপডেট? হ্যাঁ স্যার, আপনি যেটা বলেছিলেন সেটা ঠিক। একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল ফুটে উঠেছে। মনে হচ্ছে বেশ বড় রকমের একটা স্ক্যাম।
অনেক কোম্পানি এতে জড়িত বলে মনে হচ্ছে। বেশ কিছু ল ফার্মেরও জড়িয়ে থাকার সম্ভাবনা প্রবল। কি বলছো? কারণ নাম জানতে পারলে? কিছু নিশ্চিতভাবে বলতে পারবো না, তবে স্যার ওই ঋষভ বাবুর নামটা ইনফরমার কিন্তু আমাদের বলছে। ঋষভ? এই না, তুমি একবার ক্রস চেক করো। না না, আমার মনে হয় না এটা হতে পারে। ও জানে আমি এই কেসটা নিয়ে লড়ছি, ওর সাথে আমার রেগুলার এই ব্যাপারে কথা হয়। আর তাছাড়া ওর ব্যবহারেও আমার অসঙ্গতি কিছু চোখে পড়েনি। তুমি একটা কাজ করো, তুমি একবার খতিয়ে দেখো, ভালো করে দেখো। আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। ভালো করে দেখো তুমি। আর বাকি কেসের ব্রিফটা আমি কাল নিচ্ছি। ওকে? ওকে স্যার। ফোনটা রেখে আনমনে একবার ভাবল অরিশ, ঋষভ কি এই কেসে জড়িয়ে থাকতে পারে? এখানে কেসটার একটা ছোট্ট ব্রিফ দিয়ে রাখি। এটাও এক ধরনের চিট ফান্ডের মামলা, মূলত একটা কোচিং ইনস্টিটিউশন যার সাহায্যে সহজে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া আরও বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য গ্রাম বাংলা থেকে মোটা অর্থ আদায় করা হচ্ছিল ফি বাবদ। ইদানিং আবার এলএলবি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পরীক্ষায় সরাসরি অ্যাডমিশনের প্রতিশ্রুতিও নাকি দেওয়া হচ্ছিল এদের বিজ্ঞাপনে। বাস্তবে যার কোনোটাই করা হচ্ছিল না, পুরো বিষয়টাই বেশ গোপনীয়তার সাথে করা হচ্ছিল। কোথাও থেকে খবরটা বেরিয়ে যায় আর তারপর পুলিশ কেসটা নিজের হাতে তুলে নেয়। এই ইনস্টিটিউশনের কর্ণধার ইতিমধ্যে ধরা পড়েছেন। এখন আর কারা কারা এর সাথে জড়িত সেটাই পুলিশ তদন্ত করে খুঁজে বের করছে। এই বিষয়ে একটা জনস্বার্থ মামলা রুজু করেছিল অরিশ। এখন সেই কেসেরই শুনানি চলছে। অরিশ প্রথম থেকেই জানতো এই কেসে অনেক বড় বড় নাম জড়িয়ে থাকবে, সেই মতো সে ঘুঁটি সাজিয়ে নিয়েছিল। তবে এই এলএলবির বিষয়টা তাকে বেশ ভাবাচ্ছিল কদিন ধরে। ঋষভের একটা ল কলেজ রয়েছে রানাঘাটে, সে বার কাউন্সিলের উচ্চ পদস্থ কর্তা। তার এই কেসে জড়িয়ে থাকাটা সম্ভবপর নয়, নিজের মনে মনেই ভাবল অরিশ। স্যার, ও স্যার, আপনার লোকেশন এসে গেছে। ড্রাইভারের কথা শুনে অরিশের হুঁশ ফিরল। অপ্রিয় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে নিজের খুশি রাজপ্রাসাদে প্রবেশ করল সে। তার বাড়িতে লোক বলতে কেবল এক দিন রাতের কর্মচারী, যাকে এই মুহূর্তে সে ছুটি দিয়েছে। সারা বছর লোকটা অক্লান্ত পরিশ্রম করে, তাই বছরের এই সময়টা অরিশ তাকে 1 মাসের ছুটি দিয়ে দেশে পাঠায়। এটাই এখন নিয়ম হয়ে গেছে। অতঃপর এখন সে বাড়িতে একা, যদিও তাতে তেমন একটা অসুবিধে হচ্ছে না। দোতলায় নিজের চেম্বারে ঢুকল অরিশ। 20x20 পেল্লাই এই রুমে সে ওকালতির চর্চা করে। এখানেই রয়েছে তার সাধের স্টাডি টেবিল, যার উপর আলো করে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি অ্যান্টিক আইটেম। পকেট থেকে সন্তর্পণে মোলায়েম ভেলভেটের বাক্সটা বের করল অরিশ। তারপর খুব সাবধানে ধীরে ধীরে বের করে টেবিলে রাখল 150 বছরের পুরনো পেপার ওয়েটটাকে। টেবিলের ঠিক মধ্যিখানে সেটাকে বসানো মাত্র যেন গোটা টেবিলের শোভা অনেক গুণ বেড়ে গেল। ঝুঁকে পড়ে আরও একবার সেই পেপার ওয়েটের ভেতরটা দেখল অরিশ। নীল তরঙ্গের মুখ চিরে সাবলীল ছন্দে ভেসে চলেছে নৌকো, সকল প্রতিকূলতাকে ভেদ করে। সাহেবের মুখ যেন আগের থেকেও বেশি দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছে, যেন নতুন কোনো ঝড়ের সম্মুখীন হয়েছে সে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার কেসটা নিয়ে পড়তে বসল অরিশ। একবার প্রথম থেকে কেসটা স্টাডি করা দরকার। কিছু কি তার চোখ এড়িয়ে যাচ্ছে? নতুন যে অ্যাঙ্গেলটা বেরিয়ে আসছে সেটা কি বাস্তবে সম্ভব? ঘুমে চোখ জড়িয়ে আসছে অরিশের। বাড়ির প্রাচীনতম অ্যান্টিক সদস্য গ্র্যান্ডফাদার ক্লকটা শব্দ করে জানান দিচ্ছে 12টা বাজে।
অরিশ আরেকবার গিয়ে দাঁড়ালো সেই উজ্জ্বল নীল পেপার ওয়েটটার সামনে। যতবার দেখছে ততবারই এর সৌন্দর্যে বিহল হয়ে যাচ্ছে। দু চোখের পাতা ভারী হয়ে আসছে। ওটা দেখতে দেখতেই যেন ঘুমিয়ে পড়ল অরিশ। খুব জোরে হাওয়া বইছে, শোঁ শোঁ শব্দে কানে তালা লেগে যাওয়া জোগাড়। সাথে সাথে জলের ছিটেও এসে লাগছে চোখে মুখে। বেশ কয়েকবার পাশ ফিরে শোয়ার চেষ্টা করছে অরিশ, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না। বেশ শীত করছে। এই মরশুমে তো এমনটা হওয়ার কথা নয়। আচমকাই কাছে পিঠে কোথাও একটা বাজ পড়ল। তার তীব্র শব্দে ঘুমটা ভেঙে গেল অরিশের। চোখ মেলতেই অন্ধকার চার দেওয়ালের পরিবর্তে কালো মেঘে ঢাকা আকাশ ফুটে উঠল অরিশের সামনে। পরিস্থিতির আচম্বিকতায় রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে উঠে বসল অরিশ। পাশ ফিরে তাকিয়ে দেখল, কোথায় তার বেডরুম, কোথায় তার নরম গদি বিছানা? সে শুয়ে রয়েছে একটা নৌকার পাটাতনের ওপর। নৌকা চলছে সমুদ্রের বুক চিঁড়ে। আপাত শান্ত মনে হলেও আকাশ জানান দিচ্ছে ঝড় আসন্ন, যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছবে। মেঘের দিকে তাকানো মাত্র বিদ্যুতের চাবুকাহারে গোটা আকাশটাকে দ্বিখণ্ডিত হতে দেখল অরিশ। কেঁপে উঠল তার ভেতর ভেতর। নির্ঘাত যে স্বপ্ন দেখছে, এটা কিছুতে সত্যি হতে পারে না। পিছন ফিরতে দেখতে পেল একটা লোক নৌকার দাঁড় বইছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, জলীয় বাষ্পে ঢেকে রয়েছে চারিদিক। আবার বজ্রপাত ঘটল আশেপাশে। একটা নয়, পরপর দুটো। ঘুমন্ত সর্পের মতো ক্রমশ জেগে উঠছে সমুদ্র। নৌকার গায়ে আছড়ে পড়ছে পরম আক্রোশের সাথে। শক্ত করে পাটাতনটা আঁকড়ে ধরল অরিশ। সামনে দেখতে পাচ্ছে একের পর এক ঢেউ ছুটে আসছে তার দিকে। What happened? কি ভাবছেন? Welcome to my boat. এই মাঝিকে সে চেনে। এই মুখ সে গতকালই দেখেছে প্রথমবার পেপার ওয়েটে। সেই শক্ত চোয়াল, দৃঢ় প্রতিজ্ঞ দৃষ্টি, পরনে সেই পোশাক। অরিশ আর্তনাদ করে ওঠে, অসম্ভব! এটা এটা হতে পারে না আমার সাথে। এটা কিছুতেই হতে পারে না আমার সাথে। ভয় পেয়ে গেলেন নাকি আমাকে দেখে? I am Pietro Piglia. পিয়েত্রো মানে পেপার ওয়েটের জনক? You are absolutely correct. ঠিক বলেছেন। আপনি যে এটা জানেন সেটা জেনে ভালো লাগলো। যে পেপার ওয়েটটা কাল আপনি দোকান থেকে কিনলেন, দ্যাট ইজ মাই ক্রিয়েশন। বলতে পারেন দ্যাট ইজ মাই বেস্ট ক্রিয়েশন সো ফার। ক্রিস্টালের রং বেরঙের এমন অনেক পেপার ওয়েট আমি বানিয়েছিলাম। দেশ বিদেশে আমার বহু এক্সিবিশন হতো। তখনকার মানুষ আমার সৃষ্টির সমাদরও করত। ইতালির মুরানো শহরে আমার জন্ম। সেখানেই আমার কারখানা ছিল। ব্যারেন, ইউ মাইট নো, ব্যারেন রোমানো। ওর সাথে আমার ওখানে প্রথম আলাপ হয়। ব্যারেন? এর নাম তো শুনিনি আমি আগে। No worries, my boy. Let me tell you. ব্যারেনের জন্ম হয়েছিল বোহেমিয়ায়। সেও ক্রিস্টালের পুতুল বানাতো। বাট শিল্পের উৎকৃষ্টতার বিচারে
my creation was far better than them. সেটা ব্যারেন নিজেও জানত, আর তাই আমার কারখানার দিকে ওর নজর ছিল। That year on Christmas Eve ও আমার কারখানাতে আগুন লাগিয়ে দেয়। বিশাল ক্ষয়ক্ষতির মধ্যে আমি পড়ে যাই, and all my creations were burned into ashes. এরপর he tried to kill me as well, but ভাগ্যের জোরে আমি বেঁচে যাই। ঠিক করি I decided to kill him. আমি ওর শেষ দেখে ছাড়বো। কিন্তু এগুলো আমাকে কেন বলছেন? মানে এগুলো এগুলো আপনি আমাকে কেন বলছেন? Gentlemen, you did a mistake. আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন ওই পেপার ওয়েটটা কিনে। ওটা কেবল পেপার ওয়েট নয়, ওটা সাক্ষাৎ মৃত্যু। So before you die, you should know যে আপনার সাথে এটা কেন হচ্ছে, আর সেটা জানার জন্য that history you have to know. তাই আপনার ইচ্ছে থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু গল্পটা শুনতেই হবে। এগুলো কি বলছেন আপনি? এগুলো এগুলো কেন বলছেন আপনি? আপনি আমি আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে যেতে দিন এখান থেকে। প্লিজ দয়া করুন, আমাকে যেতে দিন প্লিজ। আমি 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 কিছু জানি না, আমায় প্লিজ যেতে দিন। এগুলো এগুলো কেন বলছেন আপনি? আমাকে যেতে দিন প্লিজ প্লিজ। See gentlemen, you are free. আমি কিন্তু আপনাকে বেঁধে রাখিনি। নো, আপনি এই সমুদ্রে ঝাঁপ দিতেই পারেন, তবে তাতে আপনি বাঁচবেন বলে তো আমার মনে হয় না। সো বেটার বরং এই গল্পটাই শুনুন। কি শুনবেন তো? অল রাইট, তাহলে আবার গল্পে ফেরা যাক। One of my friend কালা জাদু জানত। You know right, black magic? ব্যারেনকে মারতে I went to that friend. ও আমাকে বলে যে ওর জাদুর সাহায্যে যদি আমি কোনো একটা আমার বিশেষ সৃষ্টির মধ্যে আমার আত্মাকে প্রতিস্থাপিত করতে পারি, তাহলেই আমার কার্যসিদ্ধি হবে। And then ওই সৃষ্টিটা ব্যারেনের কাছে দিয়ে আসতে হবে। ব্যারেন একবার চোখ তুলে তাকালেই আমার আত্মার জায়গায় ওর আত্মাটা বন্দী হয়ে যাবে, and I will be free forever. সবাই ভাববে ব্যারেন সুসাইড করেছে। আমার ফ্রেন্ডের কথা মতো আমি সেদিন সবটাই করি, বাট দ্যাট ফ্রেন্ড বিট্রেড মি। এই প্ল্যানিংটা সম্বন্ধে ও ব্যারেনকে বলে দেয়, আর ব্যারেনও পয়সার বিনিময়ে এমন একটা চশমা বানিয়ে ফেলে যার উপর এই ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। তাই আমাকে পেপার ওয়েটের মধ্যে আটকে থাকতে দেখলেও ব্যারেন মুক্ত থেকে যায়, এবং ওই পেপার ওয়েটের মধ্যেই আমার মৃত্যু হয়। আমার ডেড বডি পরের দিন পাওয়া যায় আমার ঘর থেকে। লোকে ভাবে আই ডিড সুসাইড, বাট তখন থেকেই আমার অতৃপ্ত আত্মা এই পেপার ওয়েটের মধ্যেই আটকে আছে। আজও যারা
খালি চোখে আমার সাথে চোখ মেলায়, আমি তাদের শেষ করে দিই। আই কিল দেম। আমি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি না, আমায় আমায় মুক্তি দিন প্লিজ। আর ডোন্ট ওয়ারি জেন্টলম্যান, আমার মন খুব উদার আছে। মৃত্যুর পর সবাইকে আমি আমার নৌকাতে জায়গা দিই। এই পাঠাতনের নিচে অল ডেড বডিজ আর লাইন। সমস্ত ডেড বডি এখানে শুয়ে আছে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমায় প্লিজ মুক্তি দিন, আমায় প্লিজ মুক্তি দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমায় ছেড়ে দিন, আমি আপনার পায়ে বলছি, আমায় প্লিজ ছেড়ে দিন। Sure, gentlemen. Absolutely yes. আমি তোমাকে মুক্ত করব। ওই দেখতে পাচ্ছ, ওই ঢেউটা, ও আসছে, তোমাকে মুক্ত করতে আসছে। অরিশ কিছু বলে ওঠার আগে সেই বিশালাকার ঢেউ আছড়ে পড়ল নৌকার উপর। অরিশ বুঝতে পারল সে তলিয়ে যাচ্ছে সমুদ্রের বাঁচাও! অতল গহ্বরে। বাঁচাও! Welcome to my boat, gentlemen. কেউ কোনোদিন জানতেও পারবে না তার এই অন্তিম পরিণতির কথা। চিরতরের জন্য হারিয়ে গেল সে। হ্যাঁ ঋষভ, তোমার ফোনের অপেক্ষাতেই তো ছিলাম। বলো বলো বলো। কাজটা কি হয়ে গেছে রসিকদা? আরে হ্যাঁ, খবর পাওনি? কয়েক ঘন্টার মধ্যে সব নিউজ চ্যানেলে দেখতে পাবে। উফ, বাঁচালে গো। মানে আর বলো না, মানে অরিজিনাল লোকটা কিন্তু খুব ভালো ছিল, বাট এই কেসটার মধ্যে এতটা বেশি ইনভলভ হয়ে যাচ্ছিল, আমার তো একসময় মনে হলো ধরেই পড়ে যাব। কিছু করার ছিল না আমার। আর হ্যাঁ, জিনিসটা তুমি ফেরত নিয়ে আসতে পেরেছো তো? আরে হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিভাবে? মানে তুমি তো বলেছিলে যে পেপার ওয়েটটার দিকে তাকালেই নাকি মৃত্যু অনিবার্য, তাহলে? আরে ভাই শোনো শোনো, ওই পেপার ওয়েটের না একটা সিক্রেট আছে। ওটা খালি চোখে দেখতে নেই, ওর জন্য বিশেষ চশমা আছে। আমি সব সময় ওটা পরেই ডিল করি। আর হ্যাঁ, ওর টেবিলের ওপর থেকে কেস সংক্রান্ত সব কাগজপত্র তুলে এনেছি। সময় করে নিয়ে যেও কিন্তু। যাক, এটা ভালো করেছো, অনেক ধন্যবাদ তোমায় রসিকদা। আর হ্যাঁ, ওই দ্বিতীয় ব্যক্তিকে আমি কালকে তোমার দোকানে পাঠাবো, সে অলরেডি বন্দোবস্ত হয়ে গেছে। আর এই দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রেও কি ওই একই অস্ত্র ব্যবহার করবে? আরে তুমি অত শত ভেবো না পার্টনার, ডোন্ট ওয়ারি, রসিকদা ইজ হিয়ার, নাথিং টু ফিয়ার। তুমি জাস্ট পাঠিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। ফোনটা রেখে সাবধানে ভেলভেটের বাক্সের মধ্যে পেপার ওয়েটটা ঢুকিয়ে রাখল রসিক। এবার আবার নতুন করে অপেক্ষা অন্য কোনো অরিশের। শুনলেন আজকের গল্প সন্দীপ দাশের পেপার ওয়েট। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এই গল্পের কমেন্ট সেকশনে। আর যেমনটা কথা দিয়েছিলাম, রয়েছে আপনাদের জন্য একটা দারুণ কন্টেস্ট। আজকের প্রথম প্রশ্ন, আনওয়ান্টেড কিউরিও শপটি নিউ মার্কেটের কোন স্ট্রিটে ছিল?
দ্বিতীয় প্রশ্ন, পেপার ওয়েটের নাবিকটি কোন দেশের মানুষ ছিলেন? প্রশ্নগুলোর উত্তর এই গল্পের কমেন্ট সেকশনে জানান। যারা সঠিক উত্তর দেবেন তাদের ছবি সহ নাম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ডিএমপি অরিজিনালসে প্রকাশ করা হবে। এরকমই নানান স্বাদের গল্পের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, গল্পে থাকুন, ভালো থাকুন।